নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইংরেজি সিলেবাসের অন্তর্গত দি আইজ হ্যাবিট নামক পাঠ্যাংশের ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ সমস্ত রকমের ট্রান্সফরমেশন এবং যেরকম যেরকম আমরা ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে পেয়ে থাকি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ক্লজ রিলেটেড ট্রান্সফরমেশন যেমন সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই সব ধরনের ট্রান্সফরমেশন যেগুলোকে আমরা একসাথে ডু অ্যাজ ডিরেক্টেড বলে থাকি আলোচনা করব। তাহলে দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকের টপিক দ্য আইজ হ্যাবিট। আইজ হ্যাবিট নামক পাঠ্যাংশ থেকে ডু অ্যাজ ডিরেক্টেড ফ্রম দ্য আইজ হ্যাবিট। আইজ হ্যাবিট পাঠ্যাংশটি তোমরা আগেই পড়েছো। এখান থেকে যে লাইনগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেই সব লাইনগুলোর ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে সব কিছু পড়বে। ট্রান্সফরমেশন পড়বে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, ডিগ্রি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ক্লজ, জয়নিংস, হ্যাঁ সব কিছু পড়বে এই ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে। ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে সব কিছু দিতে পারে। এখানে সব কিছুই আমি মিক্স করে করার চেষ্টা করেছি। প্রশ্নগুলো আমি শুরু করি। ফার্স্ট কোশ্চেন, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। কি করতে বলা হচ্ছে? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি দুটোই করতে হবে। আমরা জানি যে ডিগ্রি তিন রকমের হয়, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে পজিটিভ, আর থার্ড হচ্ছে কম্পারেটিভ। তো অলরেডি এই সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে, দেখতেই পাচ্ছি আমরা, বেস্ট, দ্য বেস্ট, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তাহলে প্রথম যে উত্তরটা সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। পজিটিভ ডিগ্রির কনস্ট্রাকশন, নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ অক্টোবর। সো গুড অ্যাজ, এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রির কনস্ট্রাকশন, এবং এর সঙ্গে মিলিয়ে তোমাকে মানেটা লিখতে হবে। তুমি যে ট্রান্সফরমেশনটা করছো তাতে যাতে দুটো সেন্টেন্সের অর্থগত কোনো পার্থক্য না থাকে, অর্থ যেন একই হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তারপরেরটা কি করতে বলা হয়েছে? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ তুলনা করা হবে। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, তার মানে কি সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর। তাহলে কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ তুলনামূলক বাক্য লিখতে গেলে তার একটা নির্দিষ্ট কনস্ট্রাকশন থাকবে। অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম। বেটার দ্যান, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রির কনস্ট্রাকশনের মধ্যে বেটার দ্যান লিখতে হয়। প্রতিটা অ্যাডজেক্টিভের তিনটে করে ফর্ম হয়, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। বেটার হচ্ছে গুড, আমাদের যে মেন অ্যাডজেক্টিভ সেই মেন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এগুলো ছোটোবেলায় শিখে এসছো, এবং বেটার ইউজ করলে তার সঙ্গে দ্যান ইউজ করতে হয়, এটাই কম্পারেটিভের কনস্ট্রাকশন। নেক্সট কোশ্চেন, I am not nearly as attractive a traveling companion as the one who just left. এটা পুরোপুরি টেক্সচুয়াল লাইন। টেক্সচুয়াল লাইন কোথায় ছিল এটা? I am not nearly as attractive a traveling companion as the one who just left. আমি not nearly as attractive a traveling companion, আমি as the one who just left, যেই ব্যক্তিটি এক্ষুনি নেমে গেলেন বা কম্পার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গেলেন, তার মতো অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্প্যানিয়ন বা সহযাত্রী নই। এবার এটা কে বলেছিল? সেই মেয়েটি কম্পার্টমেন্ট থেকে নিচে নেমে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি, যে দ্বিতীয় সহযাত্রী যে উঠেছিল, তিনি এসে আমাদের ন্যারেটরকে এই কথাটি বলেছিলেন। করতে হবে কি? করতে হবে কম্পারেটিভ। তা কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক বাক্য। এখানে তোমাকে আগে দেখতে হবে যে এখানে তোমার অ্যাডজেক্টিভ কোনটা। I am not nearly as attractive a traveling companion as the one who just left. একটু আগেই আমরা একটা কম্পারেটিভ ডিগ্রি করেছি, এবং তার আগে আবার একটা পজিটিভ ডিগ্রি করেছি। তো পজিটিভ ডিগ্রির কনস্ট্রাকশনের মধ্যে দেখো, লক্ষ্য করে, সো গুড অ্যাজ। এবার এই সো গুড অ্যাজ আমি একটু আগেই উল্লেখ করলাম যে এটা একটা পজিটিভ ডিগ্রি কনস্ট্রাকশন। তাহলে পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের মেন ফর্মটা বসে, এবং তার আগে এবং পরে অ্যাজ গুড অ্যাজ বা সো গুড অ্যাজ এরকম কনস্ট্রাকশন হয়। তাহলে এই সেন্টেন্সটা দেখে কি মনে হচ্ছে? অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ, তার মানে এই অ্যাট্রাকটিভটা হচ্ছে তোমার মূল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে কোন ডিগ্রিতে আছে? এটা পজিটিভ ডিগ্রিতে আছে।
তাহলে পজিটিভ ডিগ্রিতে যদি থাকে, এর কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে তোমাকে এই অ্যাট্রাকটিভের কম্পারেটিভ ডিগ্রি ফর্ম আনতে হবে, কম্পারেটিভ ফর্ম আনতে হবে। তাহলে অ্যাট্রাকটিভের কম্পারেটিভ ফর্ম কি? মোর অ্যাট্রাকটিভ বা লেস অ্যাট্রাকটিভ। তার সঙ্গে আবার একটা দেন থাকবে, এটাই কম্পারেটিভ ডিগ্রির কনস্ট্রাকশনের নিয়ম। এবার অ্যাট্রাকটিভ দেন, মোর অ্যাট্রাকটিভ দেন, দেখো আমি পরে উত্তরে ইউজ করেছি। এবার তোমাকে এই মোর অ্যাট্রাকটিভ দেন এটা ইউজ করতে গেলে সেন্টেন্সটা কি হবে সেটা মনে মনে ভাবতে হবে। আই অ্যাম নট মোর অ্যাট্রাকটিভ দেন দ্য ট্রাভেলিং কম্প্যানিয়ন হু জাস্ট লেফট। কি হলো যে আমি যেই ব্যক্তিটি এক্ষুনি কম্পার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গেল তার থেকে বেশি অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্প্যানিয়ন আমি নই। এই যে বেশি কথাটা উল্লেখ করলাম, এইভাবে এটা মোর অ্যাট্রাকটিভ দেন ইংরেজিতে, এবং এইভাবে এটা কম্পারেটিভ ডিগ্রি হলো। আশা করি পরিষ্কার হয়েছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি, এটা একটা অন্য রকমের ডু অ্যাজ ডাইরেক্টেড। এটা কি? এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হবে এবং সেই সেন্টেন্সের মধ্যবর্তী কোনো একটা ওয়ার্ডকে তার পার্টস অফ স্পিচ চেঞ্জ করে তোমাকে আরেকটা সেন্টেন্স লিখতে বলা হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স। সেই বাক্যের অর্থ পরিবর্তন না করে। অর্থাৎ শি ওয়াজ সাইলেন্ট, সে ছিল নীরব। এবার বলছে এই সাইলেন্ট শব্দটির নাউন ফর্মে তোমাকে এই সেন্টেন্সটা সম্পূর্ণ পুনরায় লিখতে। এখানে অনেক সময় ইনস্ট্রাকশন দেওয়া থাকে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য ইটালিসাইজড ওয়ার্ড, মানে ইটালিক্সে লেখা বা এই যে বাঁকা অক্ষরে লেখা শব্দটির নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটি বা বাক্যটি পুনরায় লেখো। তাহলে পরে সাইলেন্ট আমাদের তার মানে নিশ্চয়ই নাউন নয়, এটা অ্যাডজেক্টিভ। শি ওয়াজ সাইলেন্ট, এর নাউন করলে হচ্ছে সাইলেন্স। এবার সাইলেন্স দিয়ে নিশ্চয়ই শি ওয়াজ সাইলেন্স এরকম লিখলে হবে না। তাহলে সাইলেন্স যদি বাক্যে ব্যবহার করতে হয় তাহলে সেই বাক্যটা কি হবে? শি কেপ্ট সাইলেন্স। আমরা অনেক সময় শুনেছি কিপ সাইলেন্স, এরকম বলি। তাহলে কিপ সাইলেন্সটা হচ্ছে, কিপ হচ্ছে সেই ভার্ব এবং সাইলেন্স হচ্ছে নাউন, এবং এই কিপ সাইলেন্সটাকে এখানটা ব্যবহার করা হয়েছে। শি কেপ্ট সাইলেন্স। কেন কেপ্ট? কারণ শি ওয়াজ সাইলেন্ট এটা পাস্ট টেন্সে ছিল, আমাদেরকেও পাস্ট টেন্সে দিতে হবে। হয়ে গেল আমাদের সাইলেন্টের নাউন ফর্ম ইউজ করে ফেললাম। নেক্সট সেন্টেন্স, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। এখানে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স এটা সর্বদা হয়ে থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং হ্যাপেন্সটা হচ্ছে এখানে ভার্ব। বলা হচ্ছে যে এই হ্যাপেন্স ভার্বটির নাউন ফর্ম ব্যবহার করতে। এবার এই হ্যাপেন্স ভার্বের নাউন ফর্মটা কি? শুধুমাত্র হ্যাপেন মানে এসটাকে, এই হ্যাপেন্স থেকে এসটাকে বাদ দিয়ে দিলে যে তোমার নাউন হয়ে যাবে তা নয়। তোমাকে নাউন করতে গেলে এখানটা হ্যাপেনিং, দেখো দ্যাট ইজ এ কমন হ্যাপেনিং, এটাকে আমরা জিরান্ড বলি, অর্থাৎ ভার্বাল নাউন। এটা অনেক সময় অনেক ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে তার নাউন ফর্ম ব্যবহার করা হয় এবং সেটাকে জিরান্ড বলা হয়। এখানেও তাই করা হয়েছে, দ্যাট ইজ এ কমন হ্যাপেনিং। এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের ক্লিয়ার হবে। এটা আপাতত একটু অসুবিধা মনে হতে পারে, যত বেশি প্র্যাকটিস করবে তত পরিষ্কার হবে। যাই হোক, দ্য কাপল ওয়াজ প্রবাবলি হার প্যারেন্টস। এখানে প্রবাবলিটা এটা একটা অ্যাডভার্ব। দ্য কাপল ওয়াজ প্রবাবলি হার প্যারেন্টস, এখানে করতে বলা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ করতে বলা হচ্ছে প্রবাবলি ওয়ার্ডটাকে। তাহলে ইট ওয়াজ প্রবাবল দ্যাট দ্য কাপল ওয়াজ হার প্যারেন্টস। তুমি যে কোনো রকম চেঞ্জ করতে পারো, শুধুমাত্র সেই সেন্টেন্সটার অর্থগত পরিবর্তন যেন না ঘটে, এবং সেই প্রবাবলিটাকে তোমাকে যে ওয়ার্ডটা যেই পার্টস অফ স্পিচে চেঞ্জ করতে বলা হয়েছে সেটা যেন হয় ঠিক মতো। সেই প্রবাবল মানে প্রবাবলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্রবাবল, এবং প্রবাবল ওয়ার্ডটাকে তুমি ঠিকমতো বাক্যে ব্যবহার করতে পারলেই হলো, এবং উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো, অ্যাডজেক্টিভ করতে বলা হচ্ছে স্লোলি। স্লোলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে শুধু স্লো। তাহলে কি করতে হবে? দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, আমি এই স্লোলিটাকে পরে ব্যবহার করব। দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন ইন এ স্লো ওয়ে। এইখানে স্লোটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। এখানে তুমি হয়তো মনে প্রশ্ন হবে, তাহলে এখানে এত পরে এখানে ইন এ স্লো ওয়ে এটাকে ব্যবহার করা হলো, এখানে ভার্ব দেওয়া হয়েছে?
দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, এখানে ড্রিউ হচ্ছে আমাদের ভার্ব, সিম্পল পাস্ট টেন্স। নেক্সট পেজে যাচ্ছি, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের কয়েকটা দিয়ে আমরা প্র্যাকটিস করলাম। এরপরে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা ভাইস ভার্সা অর্থাৎ উল্টোটা, এইগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। একটু আগেই আমি উল্লেখ করেছি যে ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে যে কোনো রকমের গ্রামাটিক্যাল চেঞ্জেস করতে দিতে পারে। ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ তোমাকে বলেই দেওয়া হচ্ছে যে ডু অ্যাজ ডিরেক্টেড, যেমনটি বলা হয়েছে তেমনটি করো। তার মানে এখানে তোমাকে যা খুশি বলতে পারবে, যা খুশি বলতে পারে, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলতে পারে, স্পিচ চেঞ্জ করতে বলতে পারে, জয়েন করতে বলতে পারে, ট্রান্সফরমেশন করতে বলতে পারে, আবার ফ্রেজাল ভার্ব সাপ্লাই দিতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাপ্লাই করতে বলতে পারে। তো যাই হোক, ওরকম একই রকমভাবে অ্যাফার্মেটিভে আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার, এটা একটা নেগেটিভ সেন্টেন্স এবং এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে। তাহলে আই হার্ডলি নিউ, ডিড নট নো দেখো সিম্পল পাস্ট টেন্সে ছিল, নেগেটিভে থাকলেও এটা সিম্পল পাস্ট টেন্সে ছিল। তাহলে আমি যখন অ্যাফার্মেটিভ করব তখন আমরা জানি ডিড কখন হয়, ডিড হয় হচ্ছে এক হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে আর এক হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাই ডিড এসেছিল। আমরা যখন অ্যাফার্মেটিভ করব তখন ডিড থাকবে না, তাই তোমার মেন ভার্বটাকে আমাকে পাস্ট টেন্স করতে হচ্ছে। তাই আই হার্ডলি নিউ এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার, এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হার্ডলি নিউ অর্থাৎ আই ডিড নট নো। পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, এটা একটা টেক্সচুয়াল লাইন, আশা করি মনে পড়ছে জায়গাটা কোথায় ছিল লাইনটা। এবার এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক বাক্য। যাদের দৃষ্টিশক্তি ভালো তারাও ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, চোখের সামনে পড়ে থাকা জিনিসপত্র তারা দেখতে পায় না, নেগেটিভ করতে বলা হচ্ছে, না বাচক। পিপল উইথ গুড আইসাইট ডু নট সাকসিড ইন সিইং হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, কোথায় চেঞ্জ হলো, ফেল টু সি, এটাকে চেঞ্জ করে বলা হলো ডু নট সাকসিড ইন সিইং। কি করে? ফেল কথাটার অপোজিট ওয়ার্ড হচ্ছে সাকসেস বা সাকসিড। ফেল যদি ভার্ব হয়ে থাকে তাহলে আমাকে ভার্ব দিতে হবে সাকসিড। তাহলে ডু নট সাকসিড অর্থাৎ ফেল, ডু নট সাকসিড। এবার ডু নট সাকসিডের সঙ্গে দিতে হবে তোমাকে ইন সিইং হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, এটাই কনস্ট্রাকশন। তোমাকে মেন ভার্বটাকে ইউজ করতে হবে এইভাবে, ইন দিয়ে তার সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, নেগেটিভ সেন্টেন্স করতে বলা হচ্ছে, এটা অ্যাফার্মেটিভ। আর্নস আর নট ইউজুয়ালি আনফর্মিডেবল ক্রিয়েচার্স, নট ইউজুয়ালি আনফর্মিডেবল ক্রিয়েচার্স। আনফর্মিডেবল, আমি ফর্মিডেবলটাকে অপোজিট করলাম আন একটা প্রিফিক্স যুক্ত করে, ছোটোবেলায় সাফিক্স প্রিফিক্স যুক্ত করে অপোজিট ওয়ার্ডস অ্যান্টোনিমস ইউজ করেছো তোমরা, অ্যান্টোনিমস করার জন্য সাফিক্স প্রিফিক্স ইউজ করেছো, সেইভাবে। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, কী করতে বলা হচ্ছে? নেগেটিভ করতে বলা হচ্ছে। তাহলে দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজায় বা ঢোকার রাস্তায় কিছু একটা বিবাদ বা কনফিউশন ছিল। নেগেটিভ করতে বলা হচ্ছে দেয়ার ওয়াজ নো অর্ডার ইন দ্য ডোরওয়ে। কনফিউশন কথাটার যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে এর নেগেটিভ ফর্মটা হচ্ছে নো অর্ডার। অর্ডার মানে হচ্ছে সব কিছু ঠিকঠাক নিয়ম অনুযায়ী চলা, তাহলে কনফিউশন হচ্ছে তার ঠিক বিপরীত। এটাকে আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে নো অর্ডার, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, তারা একে অপরকে বিদায় জানালো, অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি স্টেশন থেকে বেরিয়ে গেল। সিম্পল করতে বলা হচ্ছে, কমপ্লেক্স করতে বলা হচ্ছে। এখানে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা ছাড়িয়ে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, জয়েনিং এবং ক্লজ রিলেটেড যে সমস্ত ট্রান্সফরমেশনগুলো হয় সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে সিম্পল করতে বলা হচ্ছে। দেখো এই সেন্টেন্সটা কিসে দেওয়া আছে, তোমাকে যে প্রশ্নটা দেওয়া হলো দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর তোমাকে বলা হলো কম্পাউন্ডটাকে সিম্পল করতে। দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন আফটার দেয়ার গুড বাইজ, তাদের গুড বাই বলে দেওয়ার পরে। এরপরে কমপ্লেক্স করতে বলা হলো।
অ্যাজ দে কল দেয়ার গুড বাইজ, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে অ্যাজ দে কল দেয়ার গুড বাইজ দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এটা একটা অ্যাজ দিয়ে তোমার সাবঅর্ডিনেট ক্লজ করা হচ্ছে। তাহলে এখানে অ্যাজটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এই অ্যাজ দিয়ে একটা টাইমকে বোঝানো হচ্ছে, যখন অ্যাজ দে কল দেয়ার গুড বাইজ দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এটাই তোমার কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, I knew she wore slippers from the way they slapped against her heels. কিভাবে? I knew she wore slippers from the way, এইভাবে, from the way they slapped against her heels। সিম্পল করতে বলা হচ্ছে I knew her to wear slippers। এই যে এখানে একটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন ব্যবহার করা হলো সিম্পল সেন্টেন্স করার জন্য। আমরা সিম্পল সেন্টেন্সের 6টা নিয়ম আছে জানি, তার মধ্যে 3খানা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব এবং তার মধ্যে একটা হচ্ছে এই ইনফিনিটিভ কনস্ট্রাকশন। আই নিউ হার টু ওয়্যার স্লিপার্স ফ্রম দ্য ওয়ে অফ দেয়ার স্ল্যাপিং এগেনস্ট হার হিলস। এখানে আরেকটা ছোট্ট চেঞ্জ করা হয়েছে, অফ দেয়ার স্ল্যাপিং এগেনস্ট হার হিলস। দেয়ার স্ল্যাপিং, এই স্ল্যাপিংটা এখানে কিন্তু জিরান্ড, এই স্ল্যাপিংটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে একই সঙ্গে একই সেন্টেন্সের মধ্যে একবার ইনফিনিটিভ এবং আরেকবার জিরান্ড ব্যবহার করা হলো সিম্পল সেন্টেন্স করার জন্য। আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স সেন্টেন্স। কীভাবে বুঝলাম? এখানে তো কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই। হ্যাঁ আছে, লেখা হয়নি, বুঝে নিতে হবে। কীরকম? I knew that she wore slippers from the way they slapped against her heels। এই যে এখানে একটা দ্যাট হওয়ার কথা ছিল, সেই দ্যাটটা এখানটা লেখা হয়নি, তার জন্য এখানে দ্যাট না থাকার জন্য আমরা কনফিউজড হচ্ছি যে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ হবে, এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। যদিও এটা তোমার প্রশ্ন, এটাকে তোমাকে প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে, তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং তোমাকে করতে বলা হলো সিম্পল। তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা জানি ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আই নিউ হার, আমি তাকে জানতাম, টু ওয়্যার স্লিপার্স, দেখো নন ফাইনাইট ভার্ব একটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে এই অংশটাকে শি ওর স্লিপার্স টু ওয়্যার স্লিপার্স এইভাবে জয়েন করা হলো। ফ্রম দ্য ওয়ে অফ দেয়ার স্ল্যাপিং এগেনস্ট হার হিলস, যেভাবে তারা অর্থাৎ স্লিপারগুলো অর্থাৎ চটিগুলো তার পায়ে, তার গোড়ালিতে চপেটাঘাত করছিল, স্ল্যাপিং এগেনস্ট হার হিলস। ফ্রম দ্য ওয়ে অফ দেয়ার স্ল্যাপিং এগেনস্ট হার হিলস। এবার এখানে স্ল্যাপিং কথাটাকে কিন্তু স্ল্যাপড ছিল ভার্ব, আমাদের সেখান থেকে কিন্তু স্ল্যাপিং আইএনজি যুক্ত একটা ভার্বে পরিণত করা হলো। এটাও কিন্তু এখানে একটা নাউনের কাজ করেছে এবং একটু আগেই আমি কোনো একটা সেন্টেন্সে বোধহয় বললাম যে আইএনজি যুক্ত এই যে ভার্বগুলো এটা অনেক সময় নাউনের কাজ করে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়ে ফ্রম দ্য ওয়ে অফ দেয়ার স্ল্যাপিং, এটা কিন্তু একটা জিরান্ড অর্থাৎ ভার্বাল নাউন, অর্থাৎ এই ভার্বটা এইখানে নাউনের কাজ করলো এগেনস্ট হার হিলস। পরের পেজে যাচ্ছি। আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। এবার এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, আমি তার গলার স্বর পছন্দ করেছিলাম। অ্যান্ড ইভেন, এমনকি দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার চটির শব্দও পছন্দ করেছিলাম। এবার এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার সিম্পল সেন্টেন্সে করতে গেলে আমরা জানি যে ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব থাকবে একটাই এবং একটাই প্রিন্সিপাল ক্লজ হবে। দেখা যাক কীভাবে হচ্ছে। বিসাইডস দ্য সাউন্ড অফ হার ভয়েস, অর্থাৎ তার গলার স্বরের পাশাপাশি আই লাইক দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার চটির শব্দও আমি পছন্দ করেছিলাম। লক্ষ্য করে দেখো এমনভাবে সেন্টেন্সটাকে সাজানো হয়েছে যে একটাই মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব এখানে স্থান পেয়েছে। বিসাইডস দ্য সাউন্ড অফ হার ভয়েস, এখানে কোনো ভার্ব নেই। আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস স্লিপার্স, এখানেই একটা সেই ওয়ান অ্যান্ড অনলি কি বলা হয় ওটাকে, ফাইনাইট ভার্ব। লাইকড হচ্ছে সেই ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব। নেক্সট সেন্টেন্স, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই একটা অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ, কারণ মাই ভয়েস স্টার্টলড হার, আমার গলার স্বর সে চমকে গিয়েছিল। তাহলে এটা একটা
কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কারণ বিকজ থেকে সম্পূর্ণটা এটা একটা, বিকজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং বিকজ থেকে সম্পূর্ণটা এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে কম্পাউন্ডে। কম্পাউন্ড করলে পরে আমরা জানি যে দুটো প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কার দিয়ে যুক্ত করা হয়। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, সো অতএব মাই ভয়েস স্টার্টলড হার, অতএব আমার গলার স্বরে সে চমকে গিয়েছিল। এই সোটা এখানে সেই লিঙ্কার বা কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করলো এবং এইভাবে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। এই কনজাংশনের দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আর একটা হচ্ছে মাই ভয়েস স্টার্টলড হার। নেক্সট সেন্টেন্স, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমি যদি মুসৌরি যেতে পারতাম। সিম্পল সেন্টেন্সে করতে বলা হচ্ছে। এখানে দেখো আই উইশ একটা ভার্ব, আই ওয়ার গোয়িং টু মুসৌরি, ওয়ার গোয়িং কিন্তু আরেকটা ভার্বের কনস্ট্রাকশন এবং আই ওয়ার গোয়িং টু মুসৌরি এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশন। তাহলে সিম্পল করলে কি হচ্ছে, ইফ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, এই ইফ দিয়ে সম্পূর্ণ এই যে আমি আই উইশ, উইশ বলতে কি বোঝায়? উইশ বলতে মনের ইচ্ছাকে বোঝায়, আকাঙ্ক্ষাকে বোঝায়। তাই এখানে সেই আকাঙ্ক্ষাটাকে, ইচ্ছাটাকে বোঝানোর জন্য এখানে একটা ইফ ব্যবহার করা হলো। এই ইফটাকে কিন্তু ভুল করেও, এই ইফটাকে কনজাংশন বলে ভুল করবা না। যেরকম করে আমরা এতদিন ইফ দিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি এইভাবে যুক্ত করে এসেছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে জয়েন করার জন্য এটাকে একটা কনজাংশন হিসেবে ব্যবহার করে এসেছি, সেইভাবে কিন্তু এখানে এই ইফটাকে ব্যবহার করা হয়নি। ইফ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, এখানে ইফের অর্থটাকে এখানে ব্যবহার করা হয়েছে, যদি আমি মুসৌরি যেতে পারতাম। তার মানে এই ইফ দিয়ে আমার যে মনের ইচ্ছাটা, সেই ইচ্ছাটাকে ব্যক্ত করা হলো। এবং এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ এবং ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে ওয়ার গোয়িং। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট সেন্টেন্স, শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, তার এই প্রশ্নটার মধ্যে কোনো কিছুই অদ্ভুত বলে মনে হলো না। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে। দেখো লক্ষ্য করে, টু ফাইন্ড ইনফিনিটিভ কনস্ট্রাকশন এবং এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। কিভাবে করা হয়, কিভাবে করা যায়? কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ আসে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে একটা। ইন দ্য কোশ্চেন, এই প্রশ্নে, শি সিম টু ফাইন্ড নাথিং, সে এমন কিছুই পেল না, দ্যাট ওয়াজ স্ট্রেঞ্জ, যেটা নাকি অদ্ভুত ছিল। তাহলে এই যে দ্যাট ওয়াজ স্ট্রেঞ্জ, এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং দ্যাট হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। এইভাবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো যে স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, এই অংশটুকুকে ভেঙে একটা সাবঅর্ডিনেট ক্লজ করা হলো। স্ট্রেঞ্জ, নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, এটাকে করা হলো কি, শি সিম টু ফাইন্ড নাথিং দ্যাট ওয়াজ স্ট্রেঞ্জ। বুদ্ধি খাটিয়ে ক্লজগুলোকে ভেঙে লেখার প্রয়োজন আছে। যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার এইগুলো করার জন্য উপযুক্ত বুদ্ধির বিকাশ ঘটবে। I moved easily along the berth and felt for the window ledge. আমি ধীরে ধীরে, ইজিলি মানে খুব সহজেই, along the berth, বার্থ ধরে ধরে এগোলাম এবং felt for the window ledge, জানলার প্রান্তে গিয়ে। কমপ্লেক্স করতে বলা হয়েছে, আবার সিম্পল করতে বলা হয়েছে। প্রথমে কমপ্লেক্স করি, তার মানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। আফটার আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি বার্থ ধরে ধরে ইজিলি সহজে এগিয়ে যাওয়ার পরে, আই ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, আমি জানলার প্রান্তটা খুঁজে পেলাম। এখানে আফটার আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আফটার হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল করলে, মুভিং ইজিলি অ্যালং দ্য বার্থ আই ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। আমি আগের ভিডিওতে বেশ কয়েকবার উল্লেখ করেছি, মুভিং ইজিলি অ্যালং দ্য বার্থ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ রূপে কাকে কোয়ালিফাই করলো, কোন নাউনটাকে কোয়ালিফাই করলো? আই যদিও একটা প্রোনাউন, আমাকে কোয়ালিফাই করলো, অর্থাৎ আমি নামক যে ব্যক্তিটি, তার অ্যাডজেক্টিভ মুভিং, অর্থাৎ এটা একটা ভার্বাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবং এই ভার্বাল অ্যাডজেক্টিভকে কি বলে? পার্টিসিপল বলে। এটাকে পার্টিসিপল দিয়ে যুক্ত করা হয়েছে। মুভিং ইজিলি অ্যালং দ্য বার্থ, আই ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এখানে একটাই ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ এবং ওয়ান অ্যান্ড অনলি
ফাইনাইট ভার্ব, সেটা কি? আই ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এই ফেলটা হচ্ছে সেই একমাত্র ভার্ব। হয়ে গেল সিম্পল সেন্টেন্স। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট, জানলাটি খোলা ছিল এবং আমি জানলার দিকে মুখ করে বসেছিলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এমন একটা ভান করছিলাম যে আমি বাইরের দৃশ্য দেখছি। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। দেখো, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এই মেকিংটা কাকে কোয়ালিফাই করলো? কে ভান করছিল? আই, অর্থাৎ এটা কিন্তু আমাদের পার্টিসিপল অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ আইকে কোয়ালিফাই করছে। তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স দেওয়া হয়েছে তোমাকে। প্রশ্নের মধ্য থেকেও অনেক কিছু শেখার থাকে, ঠিক আছে? তো যাই হোক, এবার এটাকে কমপ্লেক্স করতে হবে, তার মানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। অ্যাজ দ্য উইন্ডো ওয়াজ ওপেন, অর্থাৎ যখন জানালাটি খোলা ছিল, আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি তখন জানলার দিকে মুখ করে বসেছিলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, দেখো এখানেও এই পার্টিসিপলটা এইখানেও ব্যবহার করা হয়েছে, কিন্তু তার মানে এই না যে আমি সাবঅর্ডিনেট ক্লজ আনলে এবং কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করলে আমি পার্টিসিপল ব্যবহার করতে পারবো না। এই ভুল ধারণা যেন না তৈরি হয়। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ এখানে আছে, তাই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পেজে যাচ্ছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, প্যান্টিং কথাটির অর্থ হচ্ছে হাঁফানো। তা ইঞ্জিন আবার কখন হাঁফায়? আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিন যখন সজোরে প্রচণ্ড গতিবেগে তার সমস্ত শক্তি দিয়ে সে চলে, তখন তার যে গতিবিধি, তার যে অ্যাক্টিভিটি, সেইটাকে এখানটা প্যান্টিং বলে অর্থাৎ হাঁফানির সঙ্গে তুলনা করা হয়েছে। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পাচ্ছিলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, দ্য রাম্বল অফ দ্য হুইলস অর্থাৎ চাকার যে শব্দ, সেই শব্দটাকে এখানটা রাম্বল অফ দ্য হুইলস, অ্যান্ড এবং ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনশ্চক্ষে মানে কল্পনার চোখে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফ পোস্ট, অর্থাৎ আগেকার দিনে যখন এরকম স্যাটেলাইটের মাধ্যমে আমাদের ফোনে যোগাযোগ হতো না, ওয়্যারলেস সিস্টেম তখনও আসেনি, তখন ওই এক শহর থেকে আরেক শহরে, এক দেশ থেকে আরেক দেশে ওই তারের মধ্যে দিয়ে ওই ইলেকট্রিক পোস্টের মতো এক তার থেকে এক পোস্ট থেকে আরেক পোস্ট, আর এইভাবে টেলিগ্রাফ পোস্টের মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিসিটি যেত, টেলিফোন কানেকশন যেত, সব কিছু। তাই বলা হচ্ছে তখন ওই বাসে, ট্রামে, ট্রেনে চড়লে পরে যখন ট্রেন চলতো, তখন একের পর এক কি টেলিগ্রাফ পোস্টগুলো পেছনের দিকে পেরিয়ে যেত আর আমরা সামনের দিকে এগিয়ে যেতাম। ঠিক সেটাকেই বলা হচ্ছে যে আমার মনশ্চক্ষে, অর্থাৎ আমাদের ন্যারেটর, যেহেতু তিনি তখন দেখতে পেতেন না, তিনি মনে মনে কল্পনা করতেন যে আই কুড সি, মনশ্চক্ষে যেন আমি দেখতে পাচ্ছিলাম দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, যেন টেলিগ্রাফ পোস্টগুলো পেছনের দিকে সরে যাচ্ছে। যদিও টেক্সচুয়াল লাইন সবটাই জানো, কমপ্লেক্স করতে বলা হচ্ছে কি করা যায়। When I heard the panting of the engine, যখন আমি ইঞ্জিনের সেই প্যান্টিং অর্থাৎ হাঁপানি বা জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছিলাম, দ্য রাম্বল অফ দ্য হুইলস, এবং একই সঙ্গে চাকার শব্দ শুনতে পাচ্ছিলাম, জোরে জোরে চলছে ট্রেন, ইন মাই মাইন্ডস আই, তখন আমি আমার মনশ্চক্ষে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। এবার প্রশ্ন হচ্ছে এটা কমপ্লেক্স কীভাবে হলো? এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোথায়? when I heard the panting of the engine, the rumble of the wheels, এই হুইলস পর্যন্ত, এতখানি পর্যন্ত হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। ইন মাই মাইন্ডস আই, আই কুড সি, এটা হচ্ছে তোমার পরবর্তী প্রিন্সিপাল ক্লজ। নেক্সট সেন্টেন্স, আই নিউ দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, আমি জানতাম যে দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, যে দেহরার আশেপাশে ফরেস্টগুলোতে, বনভূমিতে খুব একটা বেশি জীবজন্তু অবশিষ্ট নেই। তাহলে দ্যাট থেকে সম্পূর্ণ বাকি অংশটুকু, পরের অংশটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যদিও এটা প্রশ্ন করতে বলা হচ্ছে সিম্পল করলে কি হবে? এই সাবঅর্ডিনেট ক্লজটাকে তুলে দিয়ে ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব, একটাই ফাইনাইট ভার্ব এবং একটা ক্লজে পরিণত করতে হবে। আই নিউ দ্য অ্যাবসেন্স অফ অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, অ্যাবসেন্স অফ অ্যানিমালস, অ্যাবসেন্স কথাটা আসলো কিভাবে? দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট, অর্থাৎ জীবজন্তু ছিলই না,
তাহলে জীবজন্তুর অনুপস্থিতি সম্পর্কে আমি জানতাম, তাই এখানে অ্যাবসেন্স। আই নিউ দ্য অ্যাবসেন্স অফ অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেয়ার। দেখো লক্ষ্য করে এখানে একটাই মেইন ভার্ব আই নিউ, বাদ বাকি সব কিন্তু একটাও কোথাও কোনো মেইন ভার্ব নেই। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, নেক্সট সেন্টেন্স, আমি ধীরে ধীরে সাহসী হয়ে উঠছিলাম, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা একটা নিরাপদ মন্তব্য ছিল। বাট দিয়ে যুক্ত করা হয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স করতে বলা হলো। কমপ্লেক্স করলে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ আনলে যেহেতু বাট দিয়ে যুক্ত করা হয়েছে কম্পাউন্ডে, অর্থাৎ এই দুটো প্রিন্সিপাল ক্লজ, যে দুটো প্রিন্সিপাল ক্লজকে বাট দিয়ে যুক্ত করা হয়েছে সেই দুটো একে অপরের বিপরীতধর্মী। কী করে? আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, আমি ধীরে ধীরে সাহসী হয়ে উঠছিলাম, এটা একটা সেন্টেন্স। আরেকটা হচ্ছে ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা একটা নিরাপদ মন্তব্য ছিল। তাহলে একে অপরের বিপরীতধর্মী মন্তব্য, বিপরীতধর্মী দুটো কথা, এই দুটো কথা একে অপরের বিপরীতধর্মী। কী করে? আমি যদি সাহসী হয়ে উঠি তাহলে আমি সেফ রিমার্ক অর্থাৎ নিরাপদ মন্তব্য কেন করব? আমি বেপরোয়া হয়ে যাব, কারণ আমি সাহসী হয়ে উঠছি। তাই এখানে বলা হচ্ছে একদিকে সাহসী হয়ে উঠছি, আরেকদিকে বলা হচ্ছে সেফ রিমার্ক করলাম, তাহলে একে অপরের বিপরীতধর্মী মন্তব্য। সেই জন্য এখানে বাট দিয়ে যুক্ত করা হয়েছে কম্পাউন্ডে। ঠিক এই বাট দিয়ে যে বিপরীতধর্মী সেন্টেন্সগুলোকে যুক্ত করা হয়, বিপরীতধর্মী ক্লজগুলোকে যুক্ত করা হয়, সেই বিপরীতধর্মী ক্লজগুলোকে কমপ্লেক্স করার সময় দো অলদো দিয়ে যুক্ত করা হয়। এটা ছোটবেলায় শিখেছো। দো আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, যদিও আমি কোয়াইট ডিয়ারিং সাহসী হয়ে উঠছিলাম, ইট ওয়াজ এ সেফ রিমার্ক, আমি একটা নিরাপদ মন্তব্য করলাম। তাহলে তোমার সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দো আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং দো হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। আই থট আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি ভেবেছিলাম আই উড ট্রাই টু লাভ ফর হার, বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। আমি ভেবেছিলাম আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি তার জন্য একটু হাসবো, কিন্তু হাসির কথা মাথায় আসতেই অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, আমাকে দুঃখ দেয় এবং একাকী অনুভব করায়। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে বাট দিয়ে করা হয়েছে, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার এই বাট দিয়ে একটু আগেই বললাম যে যখন এই বাট দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করা হয়, দুটো বিপরীতধর্মী চিন্তাধারাকে পাশাপাশি রাখার জন্য এখানে আমরা বাট ইউজ করি। সেটাকেই যখন আমরা কমপ্লেক্স করব তখন সেখানে দো অলদো আসে। দো আই থট আই উড ট্রাই টু লাভ ফর হার, যদিও আমি ভেবেছিলাম যে আই উড ট্রাই টু লাভ ফর হার, দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, হাসির বা আনন্দের চিন্তাটাই আমাকে ট্রাবল দেয় এবং লোনলি ফিল করায়। তারপরের প্রশ্ন, অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যখনই সে ট্রেনটি ছেড়ে চলে যাবে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের এই ছোট্ট সাক্ষাৎটাকে ভুলে যাবে। কম্পাউন্ড করতে বলা হচ্ছে। এবার এটা কিসে আছে? এটা আছে কমপ্লেক্সে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে গেলে একটা আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন লাগবে এবং দুটো প্রিন্সিপাল ক্লজ লাগবে। নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তাহলে নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, হ্যাড শি লেফট দ্য ট্রেন এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, যেটা ছিল শি হ্যাড লেফট দ্য ট্রেন, এবং দেন তারপরে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এই শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার এটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। এই দুটো সেন্টেন্সকে যুক্ত করা হলো একটা কো রিলেটিভ বলা হয় এটাকে, অর্থাৎ নো সুনার ইউজ করলে তোমাকে দেন ইউজ করতে হবে, এটা হচ্ছে এদেরকে কো রিলেটিভস বলা হয়। এবং এই যে নো সুনার, সুনার দেখতেই পাচ্ছ এটা একটা কম্পারেটিভ কনস্ট্রাকশন, তাহলে সুনার দিলে পরে তোমাকে তো দেন দিতেই হবে, না দিলে এটা ইনকমপ্লিট। তো দুই দিক থেকে এই নিয়মটা কার্যকরী হয়, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কনস্ট্রাকশন আর একটা হচ্ছে কো রিলেটিভস। তো এইভাবে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। নেক্সট পেজ, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আমি আমার হাতটি তুলে তার চুলকে স্পর্শ করার ইচ্ছা আমার মনে জেগেছিল, বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু সে
সরে গেল বা এগিয়ে গেল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, দেখো এখানে একই রকমভাবে বাট দিয়ে যুক্ত করা হচ্ছে, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং আমি একটু আগেই বললাম যে দুটো বিপরীতধর্মী কথাকে বাট দিয়ে যুক্ত করা হয় কম্পাউন্ডে, এবং সেটা যখন কমপ্লেক্সে আসে হোয়েন এখানে দিয়ে করা হয়েছে, কিন্তু এটাকে দো অলদো দিয়েও করা যাবে। হোয়েন আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার শি মুভড অ্যাওয়ে। যখনই আমি আমার হাতটা তুললাম তার চুলকে স্পর্শ করার জন্য, শি মুভড অ্যাওয়ে। পরের প্রশ্নে যাচ্ছি। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একজন ব্যক্তি কম্পার্টমেন্টে উঠতে উঠতেই স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, কি আমার কাছে একটা ক্ষমা চেয়ে বসলেন। গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করলো, এবং আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ, এটাকে পার্টিসিপল বলা হয়। স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি কমপ্লেক্স করতে বলা হচ্ছে, কমপ্লেক্স করলে আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। এই 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 পার্টিসিপল যে অংশটি, এটাকে আমরা চেষ্টা করব একটা সাবঅর্ডিনেট ক্লজ করা যায় কিনা। এ ম্যান হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। দেখো হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট ছিল কি গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজে ভাঙলাম, হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এ ম্যান স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, এবং হু হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ। অ্যান্ড উই মুভড অফ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল প্রিন্সিপাল ক্লজ, এবং উই মুভড অফ এটা আরেকটা প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। অ্যাজ দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল এটা একটা সময়কে নির্দেশ করা হচ্ছে। যখন গার্ড হুইসেল ব্লো করলো তখনই আমরা এগিয়ে গেলাম। তাহলে অ্যাজ দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল উই মুভড অফ। যখন গার্ড তার হুইসেল ব্লো করলো তখন আমরা এগিয়ে গেলাম। এটাকে তুমি চাইলে হোয়েন দিয়েও করতে পারো। তো অ্যাজ দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট সেন্টেন্স, দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড। ট্রেনটি ধীরে ধীরে গতি বাড়ালো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, কি ট্রেনের চাকাগুলো আস্তে আস্তে তাদের গান ধরলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক। ক্যারেজ অর্থাৎ ট্রেনের কম্পার্টমেন্ট, গ্রোন অর্থাৎ একটা গড়গড় গড়গড় শব্দ শুরু করলো, অ্যান্ড শুক এবং কাঁপতে শুরু করলো, যেটা ট্রেন চললে হয়ে থাকে। এবার এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে, কি একটা সময়ের কথা বলা হচ্ছে, বোঝাই যাচ্ছে এখানটা যখন ট্রেনটি চলতে শুরু করলো তখন এইগুলো হয়েছিল। তাহলে when the train gathered speed, the wheels took up their song, তখন চাকা তাদের গান ধরলো, ট্রেনের চাকাগুলি। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, তখনই ক্যারেজ গ্রোন করলো এবং শুক করলো। ক্যারেজ অর্থাৎ ট্রেন কম্পার্টমেন্ট। আশা করি বোঝাতে পারলাম। when the train gathered speed হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, when হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, হয়ে গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ইনটু মাই রিভারি। দেখো অলরেডি হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তোমাকে করতে হবে সিম্পল, কি দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট। তাহলে হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট এটাকে আমরা একটা পার্টিসিপলে কনভার্ট করব, অর্থাৎ অ্যাডজেক্টিভের রূপ দেব। এন্টারিং দ্য কম্পার্টমেন্ট এটা যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে কোন নাউনকে কোয়ালিফাই করবে? কে এন্টার করেছিল কম্পার্টমেন্টে? দ্য ম্যান। তাহলে এন্টারিং দ্য কম্পার্টমেন্ট এ ম্যান ব্রোক ইনটু মাই রিভারি। তাহলে এ ম্যান যে নাউনটি তাকে কোয়ালিফাই করছে একটা অ্যাডজেক্টিভ রূপে, এন্টারিং দ্য কম্পার্টমেন্ট। তাহলে এটা আমাদের পার্টিসিপল, হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। পার্টিসিপল হচ্ছে সেই নন ফাইনাইট ভার্ব, তিনটে নন ফাইনাইট ভার্বের একটা, যেগুলো দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করি। তাছাড়াও আরও তিনখানা নিয়ম আছে সিম্পল সেন্টেন্স করার। শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। তার চোখ দুটি খুব সুন্দর, কিন্তু সেই চোখ দুটো তার কোনো কাজের নয়। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, বাট দিয়ে যুক্ত করা হয়েছে, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং বাট দিয়ে যেহেতু আমরা এটাকে কমপ্লেক্স করার সময় দো দিয়ে করব। দো শি হ্যাড বিউটিফুল আইজ, যদিও তার কাছে খুব সুন্দর দুটি চোখ ছিল, দে ওয়্যার অফ নো ইউজ টু হার, সেই চোখ দুটো তার কোনো কাজের ছিল না। তাহলে দো শি হ্যাড বিউটিফুল আইজ এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং দো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। দে ওয়্যার অফ নো ইউজ টু হার এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এর পরের পেজে
আমরা কিছু এক্সারসাইজ দেখব। এই এক্সারসাইজগুলো তোমরা চাইলে এই কোশ্চেনের আনসারগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে কমেন্টে লিখে দিতে পারো। আমি কোশ্চেনগুলো একটু পড়ে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। কম্পাউন্ড করতে বলা হচ্ছে। নেক্সট, পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। কম্পাউন্ড করতে বলা হচ্ছে এবং সিম্পল করতে বলা হচ্ছে। নেক্সট, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল। সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার। সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। পরের প্রশ্ন, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। নেক্সট, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। পরের প্রশ্ন, the trees seem to be moving while we seem to be standing still. Compound করতে বলা হচ্ছে। Next sentence, I face the girl making a pretense of studying the landscape. Compound করতে বলা হচ্ছে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, most of the tourists have gone and the roads are quiet and almost deserted. Simple sentence করতে বলা হচ্ছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর কন্টিনিউ করছি না। ভিডিওটা পছন্দ হলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী গ্রামারের আইটেমগুলি নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। তোমরা সঙ্গে থাকো। ধন্যবাদ।